সজীব কোষের প্রোটোপ্লাজমে সর্বদা বিভিন্ন প্রকার বিপাক ক্রিয়া সংঘটিত হচ্ছে। এই বিপাক ক্রিয়াগুলিকে দুই ভাগে ভাগ করা হয়। একটিকে বলা হয় উপচিতি বিপাক ক্রিয়া, অপরটিকে বলা হয় অপচিতি বিপাক ক্রিয়া। যখন কোষের প্রোটোপ্লাজমে অপচিতি বিপাকের তুলনায় উপচিতি বিপাকের হার বেশি হয়, তখন প্রোটোপ্লাজমে বিভিন্ন সজীব বস্তুর সংযোজন ঘটে এবং এই উপচিতি বিপাক ক্রিয়ায় কোষ বিভাজনের মাধ্যমে জীবদেহের আকার, আয়তন ও শুষ্ক ওজন সুনির্দিষ্ট পদ্ধতিতে স্থায়ী এবং অপরিবর্তনীয়ভাবে বেড়ে যায়। এই ধনাত্মক, অপরিবর্তনীয়, স্থায়ী পরিবর্তনকেই আমরা বৃদ্ধি বলি। অন্যদিকে বিকাশ বা ডেভেলপমেন্ট হলো কোনো জীবে উন্নত জটিল গঠন তৈরি হওয়ার প্রক্রিয়া, অর্থাৎ জাইগোট বা ভ্রূণাণু থেকে মৃত্যুর আগে পর্যন্ত প্রতিটি জীবের জীবনচক্রে বৃদ্ধি এবং তার পরবর্তী বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে সংগঠিত যাবতীয় ঘটনাকে একত্রে বিকাশ বলে। অর্থাৎ বৃদ্ধি বা গ্রোথ হচ্ছে একটি পরিমাণগত বিষয়, যেখানে কোষের সংখ্যা বৃদ্ধি পাবে, কোষের আয়তন বৃদ্ধি পাবে, কোষের শুষ্ক ওজন বৃদ্ধি পাবে। অর্থাৎ সবগুলোই আমরা কি দেখছি, একটা পরিমাণগত বিষয়ের বৃদ্ধি ঘটছে। অপরপক্ষে বিকাশ শুধুমাত্র পরিমাণগত বিষয় নয়, পরিমাণগত এবং গুণগত উভয় বিষয়ের সম্মিলিত সংগঠনকেই আমরা বিকাশ বলছি। অর্থাৎ এককোষী জাইগোট ভেঙে বহুকোষী একটা জীবের গঠন তৈরি করছে। কোষগুলো বিভিন্ন ক্রিয়ায় সংলিপ্ত হয়ে পৃথক পৃথক অঙ্গ বা তন্ত্রের সৃষ্টি করছে। এইগুলো বৃদ্ধির সঙ্গে যুক্ত। অপরপক্ষে বিকাশ কি? একটা জীব তার জীবনচক্রের বিভিন্ন দশায় যেমন আকার আয়তনেও বৃদ্ধি পাচ্ছে, তেমনি তার বিভিন্ন গুণগত মানেরও বিকাশ ঘটছে। তোমরা দেখো, যখন ছোট ছিলে তখন এক ধরনের আচরণ করতে, আস্তে আস্তে বড় হচ্ছ, তোমাদের আচার আচরণ, তোমাদের সারাদিনের কার্যকলাপ, তোমাদের মস্তিষ্কের বিকাশ, তোমাদের হাত পায়ের বিকাশ, তোমাদের কথা বলার বিকাশ, তোমাদের অঙ্গভঙ্গির বিকাশ, এগুলোও কিন্তু পরিবর্তন হচ্ছে। তাহলে একই সঙ্গে তোমাদের দেহের আকারের যেমন পরিবর্তন হচ্ছে, এটা একটা হচ্ছে পরিমাণগত বিকাশ। অপরপক্ষে দেহের আকার বৃদ্ধির সাথে সাথে, অর্থাৎ বয়স বৃদ্ধির সাথে সাথে তোমাদের কিন্তু বিভিন্ন আচরণগত বিষয়েরও পরিবর্তন ঘটছে। তাই শুধুমাত্র আকার আয়তনের বৃদ্ধি, এইটুকুকে আমরা কি বলবো? বৃদ্ধি বলবো। অপরপক্ষে আকার আয়তনের বৃদ্ধির সাথে সাথে, অর্থাৎ বয়স বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন স্কিলের যে ডেভেলপমেন্ট হচ্ছে, স্কিলের যে পরিণতি ঘটছে, স্কিলের যে পরিবর্তন ঘটছে, এই সমস্ত কিছুকে একসাথেই আমরা বলছি বিকাশ। অর্থাৎ বিকাশ একটা বৃহত্তর বিষয়, বৃদ্ধি তার একটা অংশ। এই বৃদ্ধি ছাড়া কিন্তু বিকাশ সম্ভব হবে না। বিকাশ হতে গেলে বৃদ্ধি অবশ্যম্ভাবী। তার কারণ কি? দেখো, বৃদ্ধি না হলে একটা জাইগোট, এককোষী জাইগোট ভেঙে একটা বহুকোষী পূর্ণাঙ্গ জীবের সৃষ্টি হবে না। আর যখনই একটা পূর্ণাঙ্গ জীব সৃষ্টি হবে, বয়স বৃদ্ধির সাথে সাথে তার বিভিন্ন গুণগত পরিবর্তন আসবে, যাকে আমরা বিকাশ বলছি। তাই বৃদ্ধি এবং বিকাশ পরস্পরের উপর নির্ভরশীল এবং টু দি পয়েন্ট বলতে গেলে আমরা বলতে পারি বিকাশ সরাসরি বৃদ্ধির ওপর নির্ভরশীল। বৃদ্ধি ছাড়া কোনোভাবেই কিন্তু বিকাশ সম্ভব হবে না।
বহুকোষী জীবের বৃদ্ধিকে 3টি দশায় ভাগ করা হয়। এক, কোষ বিভাজন দশা বা সেল ডিভিশন ফেজ। 2, কোষের আকার বৃদ্ধি দশা বা সেল ইলংগেশন ফেজ। এবং 3, কোষ বিভেদন দশা বা সেল ডিফারেন্সিয়েশন ফেজ। কোষ বিভাজন দশায় প্রধানত মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নতুন কোষের উৎপত্তি হয়। যৌন জননে সক্ষম জীবের ক্ষেত্রে একটি এককোষী জাইগোট বারবার বিভাজিত হয়ে ভ্রূণ গঠন করে এবং সেই ভ্রূণ আরও কোষ বিভাজনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ জীবের সৃষ্টি করে। প্রাণীদের ক্ষেত্রে সমস্ত কলাকোষেই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি হয়ে থাকে। উদ্ভিদের ক্ষেত্রে বিশেষত ভাজক কলার কোষগুলি বিভাজনে সক্ষম, তাই ভাজক কলার কোষের বিভাজনের মাধ্যমেই প্রধানত উদ্ভিদের কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে থাকে। কোষের আকার বৃদ্ধি দশায় বিভাজিত কোষগুলি ক্রমাগত জল গ্রহণ এবং সজীব বস্তু সংশ্লেষের মাধ্যমে অপরিবর্তনীয়ভাবে বেড়ে যায়। এই দশায় কোষস্থ প্রোটোপ্লাজমের বৃদ্ধি ঘটে। উদ্ভিদ কোষে প্রোটোপ্লাজমের বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোষ প্রাচীরেরও দ্রুত প্রসারণ ঘটে। এছাড়াও কোষের ভেতর যে ভ্যাকুয়েল থাকে তারও আকার বৃদ্ধির ফলে একটা কোষ আকার আয়তনে বৃদ্ধি পেয়ে যায়। নেক্সট 3 নাম্বার ফেজ, কোষ বিভেদন দশা। এটি খুব গুরুত্বপূর্ণ একটি দশা। এতক্ষণ আমরা কি দেখলাম? কোষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং কোষগুলো ক্রমাগত আকার আয়তনে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একটা বহুকোষী জীবের ক্ষেত্রে চিন্তা করো, কোষগুলোর মধ্যে কিন্তু একটা শ্রম বিভাজন থাকে। অর্থাৎ আমাদের দেহের মধ্যে সব কোষ কিন্তু একরকম নয়। বিভিন্ন কোষ বিভিন্ন কাজে লিপ্ত হওয়ার জন্য আমাদের বিভিন্ন ধরনের কলা, তন্ত্র বা অঙ্গের সৃষ্টি হয়েছে। ধরো চোখের কোষগুলো বিশেষভাবে দক্ষ হওয়াতে তারা দেখতে সক্ষম। হৃৎপিণ্ডের কোষগুলো রক্ত পাম্প করতে সক্ষম। বা উদ্ভিদের একটা ফুল চিন্তা করো, বা ফল বা মূল বা কাণ্ড, অগ্রস্থ মুকুল, প্রত্যেকের কোষগুলো কিন্তু ভিন্ন ভিন্ন কাজে লিপ্ত। এতক্ষণ অবধি কোষের যে মণ্ড আমরা দেখতে পাচ্ছি, কোষ বিভাজন এবং কোষের আকার বৃদ্ধি যে হলো, এই অবস্থায় কি আছে? একই ধরনের কোষের একটা মণ্ড অবস্থান করছে। এরপর কি হবে? এই কোষের মণ্ড থেকে কোষের পৃথকীকরণ হবে। কে কী ধরনের কাজ করবে তার উপর ভিত্তি করে যে দশাটি সংঘটিত হচ্ছে তাকেই বলা হচ্ছে কোষ বিভেদন দশা। এই দশায় কোষের বিশেষত্ব প্রাপ্তি ঘটে, অর্থাৎ বৃহৎ অর্থে কোষের বিকাশের এই দশাটি বৃদ্ধি প্রক্রিয়ার একটি অন্তর্গত। এই দশায় নতুন নতুন কোষের উৎপত্তির সঙ্গে সঙ্গে বহুকোষী জীবে সমবিভাগ অনুযায়ী কোষগুলি বিভেদিত হয়ে ভিন্ন ভিন্ন কলার গঠন করে। ফলে ভিন্ন ভিন্ন কলাগুলি ভিন্ন ভিন্ন অঙ্গ, অঙ্গগুলি যন্ত্র এবং যন্ত্রগুলি একটি নির্দিষ্ট সুগঠিত তন্ত্রের সৃষ্টি করে। এরপর স্থায়ী আকৃতি ও আয়তনপ্রাপ্ত কোষগুলি পরিণতি লাভ করে।
গর্ভধারণের প্রায় 9 মাস 10 দিন পর, অর্থাৎ প্রায় 280 দিন পর মা তার শিশুকে জন্ম দেয়। এরপর শিশু ধীরে ধীরে বড় হতে থাকে এবং পরিণত মানুষে পরিণত হয়। অবশেষে বার্ধক্য দশা আসে এবং মৃত্যু ঘটে। মানুষের সম্পূর্ণ জীবনচক্রকে 5টি দশায় ভাগ করা যায়। এগুলি হলো সদ্যোজাত, শৈশব, বয়ঃসন্ধি, পরিণত দশা ও অন্তিম পরিণতি দশা বা বার্ধক্য। এরপর আমরা এই 5টি দশার বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলি ধাপে ধাপে আলোচনা করব। মানব বিকাশের প্রথম দশা সদ্যোজাত বা ইনফ্যান্সি। জন্মের সময় থেকে শুরু করে প্রথম মাস পর্যন্ত সময়কালকে সচরাচর সদ্যোজাত দশা বলে ধরা হয়। এই দশায় শিশু অধিকাংশ সময় ঘুমিয়ে কাটায়। শিশু মায়ের মুখ, প্রাথমিক বর্ণ, আলো প্রভৃতি চিনতে পারে। এই সময় শিশুর দেহে বিপাকের হার খুব বেশি থাকে। এই সময় ওজন সামান্য হ্রাস পেলেও কিছুদিন পরে তা পুনরায় আবার বাড়তে থাকে। সদ্যোজাতের কান্না ও হাসি হল মনের একমাত্র ভাব প্রকাশের উপায়। শিশুরা এ সময় মুখ্যত মায়ের দুধ বা তরল দ্রব্য পান করেই ধীরে ধীরে বড় হয়ে ওঠে। এরপর শৈশব দশা বা চাইল্ডহুড। সাধারণত জীবনের দ্বিতীয় মাস থেকে মোটামুটি 10 বছর বয়স পর্যন্ত সময়কালকে শৈশব বলে ধরে নেওয়া হয়। এই সময়ে শিশুদের ক্ষেত্রে মাথার আকার দেহের থেকে ছোট হয়, তবে হাত ও পায়ের বৃদ্ধি তুলনামূলকভাবে একটু বেশিই হয়। পরবর্তী ধাপে বিভিন্ন দক্ষতামূলক কাজ যেমন লেখা, দৌড়ানো ধীরে ধীরে বিকাশ লাভ করতে থাকে। শিশুদের বৃদ্ধি, স্মৃতি ও সমস্যা সমাধানের দক্ষতা ধীরে ধীরে বাড়তে থাকে। এই সময়তে ভয়, আনন্দ প্রভৃতি আবেগের বহিঃপ্রকাশ ঘটলেও বিভিন্ন সূক্ষ্ম অনুভূতির বিকাশ খুব ধীরে ধীরে হয়। শৈশবের শেষ এবং পরিণত দশার মধ্যবর্তী মানুষের বিকাশের একটি গুরুত্বপূর্ণ পর্যায় হল বয়ঃসন্ধি বা অ্যাডোলেসেন্স। সাধারণত 12 থেকে 18 বছর পর্যন্ত এই সময়কালকে বয়ঃসন্ধির সময় হিসাবে গণ্য করা হয়, তবে হুয়ের মতে এই বয়সটা 10 থেকে 19 বছর। আসলে ব্যক্তি, লিঙ্গ, পরিবেশ এবং অঞ্চলভেদে বয়ঃসন্ধি আগমনের সময় ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এই দশায় পুরুষ এবং স্ত্রী দেহে বিভিন্ন উল্লেখযোগ্য পরিবর্তন ঘটতে থাকে। পুরুষদের ক্ষেত্রে যে পরিবর্তনগুলি আসে সেগুলি হলো দৈহিক ওজন ও উচ্চতা বৃদ্ধি পায়, তেল ও ঘর্মক্ষরণকারী গ্রন্থির সক্রিয়তার ফলে মুখমণ্ডলে ব্রণ সৃষ্টি হয়, বক্ষ, বগল, মুখমণ্ডল ও পিউবিক অঞ্চলে লোম ও চুল গঠিত হয়, পেশি ও অস্থি আরও শক্তিশালী ও কঠিন হয় এবং ধীরে ধীরে একটি পুরুষালী চেহারার বিকাশ ঘটতে থাকে। দেহের অন্তঃক্ষরা গ্রন্থিগুলির পূর্ণ বিকাশ ঘটে। পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ বাড়তে থাকে, কণ্ঠস্বর ধীরে ধীরে ভারী হয় এবং
জননাঙ্গের পরিণতি প্রাপ্তি ঘটে। একইভাবে স্ত্রীদেহেও একাধিক পরিবর্তন পরিলক্ষিত হয়, যেমন দৈহিক ওজন উচ্চতার বৃদ্ধি ঘটে, ত্বকের নিচে মেদ জমা হওয়ার জন্য শরীরে একটা নমনীয় বা কোমনীয় ভাব দেখা যায়, স্তনগ্রন্থির বৃদ্ধি ঘটে, নারীত্বের লক্ষণ প্রকাশ পেতে থাকে, তেল ও ঘর্মগ্রন্থির অতি সক্রিয়তার ফলে পুরুষদের মতো স্ত্রীদের মুখেও অসংখ্য ব্রণ সৃষ্টি হতে পারে, পিউবিক অঞ্চলে লোম ও চুল গঠিত হয়। স্ত্রীদের ক্ষেত্রে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনগুলির সক্রিয়তা বৃদ্ধি পাওয়ার জন্য জননাঙ্গের পরিণতি প্রাপ্তি ঘটে এবং রজচক্রে শুরু হয়। এই বয়ঃসন্ধিকালেই ছেলে মেয়েদের মধ্যে মনঃসংযোগ, চিন্তাশক্তি, বিশ্লেষণ ক্ষমতা, বুদ্ধির বিকাশ খুব দ্রুত হারে ঘটে। আমাদের ব্রেন ডেভেলপমেন্ট অত্যধিক হারে ঘটতে থাকে। এই বয়ঃসন্ধিকালেই ছেলে মেয়েদের মধ্যে একটা ঝুঁকি নেওয়ার প্রবণতা দেখা যায়, একটা হিরোইজম ভাব দেখা যায় এবং বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হয়। যে কোনো ধরনের বিপদসংকুল কাজে ঝাঁপিয়ে পড়ার একটা আগ্রহ জন্মাতে দেখা যায়। এইসব কারণের জন্য এই বয়ঃসন্ধি কালকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয়। এরপর পরিণত দশা বা প্রাপ্তবয়স্ক কাল। 19 থেকে 60 বছর বয়সীদের পরিণত দশার অন্তর্গত বলা হয়। এই সময় দৈহিক বিকাশ ক্রমশ কমতে কমতে একসময় বন্ধ হয়ে যায়, অর্থাৎ এ সময়তে মানুষ কিন্তু আর লম্বা বাড়বে না, যা হওয়ার সেখানে সেটা স্টপ হয়ে যাচ্ছে। পরিণত দশার মানুষদের নিজের ও পরিবার সম্পর্কে চিন্তা ভাবনা, দায়িত্ববোধ বৃদ্ধি পায়। অর্থাৎ ঠিক দেখো, বয়ঃসন্ধিকালে যে বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়ার যে টেন্ডেন্সি ছিল সেগুলো আস্তে আস্তে কমতে থাকে। সে অনেক পরিণত হচ্ছে, সে অনেক ম্যাচিওর হচ্ছে, সে ভালো মন্দের বিভেদ করতে শিখছে। তাই তাকে আমরা কি বলছি? একজন পরিণত মানুষ। ভালো মন্দ বিচার করার ক্ষমতা তার চলে আসছে, কোনটা তার পক্ষে ভালো, কোনটা তার ভালো খারাপের সঙ্গে তার পরিবারের ভালো খারাপটা জড়িত। তার খারাপ কাজ করলে তার পরিবারের সম্মানহানি ঘটবে, তার ভালো কাজে বাবা মায়ের মুখ উজ্জ্বল হবে। এই বিভেদগুলো, এই বোধগুলো তার মধ্যে তৈরি হচ্ছে। এই পর্যায়ে মানুষদের জীবন সম্বন্ধে অভিজ্ঞতাও ক্রমশ বাড়তে থাকে। সর্বশেষ দশা অন্তিম পরিণতি দশা বা বার্ধক্য দশা। 60 বছর বয়সের পরবর্তী সময়কালকে বার্ধক্য দশা বলা হয়ে থাকে। এই দশায় দেহের কার্যক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে, ব্যক্তির দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি ক্রমশ হ্রাস পায়, অস্থিসন্ধির ক্ষয়ের ফলে বিভিন্ন হাড়জনিত যে সমস্যা, যেমন ধরো অস্টিওপোরোসিস, অস্টিও আর্থারাইটিস ইত্যাদি দেখা যায়। এ সময় চুলের বর্ণ আস্তে আস্তে কাঁচা থেকে পাকায় পরিণত হয়, গায়ের চামড়াগুলো আস্তে আস্তে কুঁচকে যায়, চামড়ার সেই টান টান ভাব আর থাকে না। এই দশায় ব্যক্তির স্মৃতিশক্তি হ্রাস পায়। বাড়ির বয়স্ক লোকদের দেখলে বুঝতে পারবে, অনেক কিছু তারা আর মনে রাখতে পারে না। যত তাদের বয়স বাড়তে থাকে এই মনে রাখার ক্ষমতা আরও অনেক কমে যায়, অবসাদ বাড়তে থাকে এবং নিজে একটা হীনমন্যতায় ভুগতে থাকে। সে নিজেকে একটা সংসারের বোঝা মনে করতে থাকে।